আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন তারেক রহমানের দেশে ফেরা না ফেরা এই বিষয়টি নিয়ে আমি একটু আজকে কথা বলবো। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য বা একটি বক্তব্য লিখেছেন তার ফেসবুকে, যে তিনি বলছেন যে তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এই বিষয়টি নিয়েই চারিদিকে নানা আলোচনা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথমবারের মতো সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক, ডিফেন্স জার্নালের প্রধান সম্পাদক এবং আমেরিকা বেসড একটি রিসার্চ অর্গানাইজেশন যার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স, তার প্রধান জনাব আবু রুশদ। জি রুশদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি জি আজকে। আসসালামু আলাইকুম, সকলকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজ ভাই, আপনাকে পেলাম। অনেকদিন ধরেই আপনার সঙ্গে কথা হচ্ছিল, বলছিলাম যে আপনি একটু আসেন। আপনি আজকে আসতে সম্মত হয়েছেন, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমেই আমরা আলোচনায় ঢোকার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যে ফেসবুক পোস্ট, সেটা থেকে একটু দেখাতে চাই দর্শকদেরকে। তারেক রহমান সাহেব 20 ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছেন তার ফেসবুকের ভেরিফাইড পেজে, এবং সেখানে তিনি লিখছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তো রোজ ভাই, এই যে ধরেন ওনার যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি যেটি জানালেন, এটা ধরেন ঠিক আমি বলবো যে ধরেন পলিটিক্যাল জায়গা থেকে এতটা একটু ডিপ্লোম্যাটিক্যালি সবাই লিখে। তো উনি এই লেখাটা যিনি ড্রাফট করে দিন, ঠিক ডিপ্লোম্যাটিক ড্রাফট হয় নাই, যার জন্যই আসলে অনেক ধরনের কথা আসছে যে একক নিয়ন্ত্রণাধীন নয়, বা এই বাস্তবতায় তিনি যেটা বলতেও পারতেছেন না, বলার মতো অবস্থা নাই। তো আপনি দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন, লেখেন এখনো। আপনি বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে আধিপত্য, সেটি নিয়ে আপনার বহুল আলোচিত বই আছে। আপনি বাংলাদেশকে কেন্দ্র করে যে পৃথিবীর বিভিন্ন দেশের যে গোয়েন্দা তৎপরতা, সেটি নিয়ে আপনি অনেক কাজ করেন। তো আপনার কি মনে হয় যে একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা তাহলে কার নিয়ন্ত্রণে? একটু আপনার কাছ থেকে শুনতে, মূলত আপনার কাছ থেকে শুনবো আজকে অনেক কিছু। জি। যে এই ওনার এই বক্তব্য বা যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে, সেটার তিনটা দিক হয়তো আছে। একটা হচ্ছে মানবিক দিক, মানে মায়ের সাথে সন্তানের দিকটি। একটা হচ্ছে আপনার রাজনৈতিক দিক, আরেকটি হচ্ছে পর্দার আড়ালের যে বিষয়টি সেটা। এখন উনি কিন্তু এখানে এইগুলো এনেছেন, তিনটা দিকই এনেছেন। হয়তো স্পষ্ট করে কিছু বলতে পারছেন না, বলছেন যে মানে উনি ইচ্ছা থাকলেও আসলে কিছু বলতে পারছেন না, এখানে নিয়ন্ত্রণটা আরো একটা জায়গায় আছে। এই যে আরেকটা জায়গায় থাকা, এই জায়গাটা কি আসলে? আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি, আমার প্রায় ৩৫ বছর হয়ে গেছে সাংবাদিকতায়। আমি যখন দৈনিকেও কাজ করতাম, কয়েকটা নির্বাচন তো কাভার করেছি। আমি দেখেছি যে বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের কৌশল বলেন, বাংলাদেশের যাই বলেন, সবকিছু কি বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হয়? বা বাংলাদেশের মানুষই কি সবকিছু নিয়ন্ত্রণ করে? এটা আমরা হয়তো বলি যে জনগণের শক্তিই সবকিছু। কিন্তু আসলে আমাদের ভূরাজনৈতিক অবস্থানটা এরকম যে আমরা আসলে সবকিছু হয়তো নিয়ন্ত্রণ করতে পারি না, বা নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অনেক কিছুই থাকে যেগুলো হয়তো আপনার বহু বছর পর মানুষ জানতে পারে, তার আগে জানতে পারে না। আগে একটা ঘটনা ঘটে, মানুষ ওটা নিয়ে ব্যস্ত থাকে, দৌড়াতে থাকে। দেখা যায় ২০ বছর পর, ২৫ বছর পর, ৩০ বছর পর জানতে পারে যে সেখানে কি হয়েছে। যেমন ধরেন জেনারেল জিয়াউর রহমান যখন আপনার শহীদ হন, নিহত হন, তখন কি হয়েছিল? তখন জেনারেল এরশাদের ভূমিকা কি ছিল সেই সময়, সেনাপ্রধানের ভূমিকা, সে সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল, পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা কি ছিল, এগুলো কিন্তু তখন জানা যায়নি, বহু পরে জানা গিয়েছে। তারপরে জেনারেল এরশাদ যখন মার্শাল ল জারি করেছেন ১৯৮২ সালে, তখন বলা হয়েছিল কি যে বিএনপির একজন মন্ত্রীর বাড়িতে শীর্ষ সন্ত্রাসী উনি আশ্রয় প্রশ্রয়ে থাকতেন। বহু বছর পর, ২৫-৩০ বছর পর জানা গেছে যে এগুলো সব ছিল তদানীন্তন গোয়েন্দা সংস্থা, মানে সাজানো, এনএসআই এগুলো সাজিয়েছিল। এগুলোকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে হাত করে শীর্ষ সন্ত্রাসীদেরকে এই ঘটনাগুলো সাজানো হয়েছিল। এরকম অনেক কিছুই বাংলাদেশের ইতিহাসে ঘটে। কনক ভাই, আপনার হয়তো খেয়াল আছে, আপনি যে আমেরিকায় বসে আছেন বা অন্যরা যে নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে দেশ ছেড়েছেন,
তারা কি এটা বিশ্বাস করেন যে 1/11 যদি না হতো আপনাকে হয়তো দেশ ছাড়তে হতো না, আরো অনেককেই দেশ ছাড়তে হতো না। আমার সহকর্মী, আমার দৈনিক পত্রিকার সহকর্মী যেমন মনির হায়দার, সেও আমেরিকাতে পালিয়ে এসেছিল। অলিউল্লাহ নোমান আমার সাথে কাজ করতো দৈনিক আমার দেশে, সেও পালিয়ে গিয়েছিল। মাহবুব ছিল দৈনিক আমার দেশে, সেও পালিয়ে গিয়েছিল। এরকম আরো অনেক আছে, অনেক সাংবাদিক, আমি সাংবাদিকদের কথাই শুধু বললাম, তারা পালিয়ে গিয়েছিল। কেন গিয়েছিলেন? এই 1/11-এর যে আফটার শক বা ফল আউট, সেটার জন্য। আপনি আজকে জিয়া পরিবার বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই 1/11। এই 1/11 যদি না হতো আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না। রাজনীতি যদি থাকতো, আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপজোক করে ঠিক করে ফেলতে পারতেন। মানে ওনার ওনার মানে রোজ ভাই 1/11টা তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল 1/11, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের তাবেদারির অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল 1/11। তো যার কারণেই হাসিনা ভারতের সমর্থনে মানে এত 15 বছর ধরে এত গুম খুম হত্যা জি, করে অবৈধ নির্বাচন করে টিকেছিল। তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলো তো ধরেন অনেক বিষয় তো আছে, তো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেক্রেটারি বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই। আহ, সেনাপ্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সোর্সের খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি, তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে। এ, পত্রিকায় বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে। তো সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন, বাড়ির অফিস সব রেডি, তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয়, আপনি কোথায় থ্রেট মনে করেন আর কি না, না, এই ওইটাই আমি বলতে চাচ্ছিলাম। আমি প্রসঙ্গটা 1/11 এনেছি কেন, আপনি যেটা বলেছেন সেটাই। বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা, নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা তো শুরু হয়েছে 1/11 থেকে। আমাদের সশস্ত্র বাহিনীকে কখনোই আমরা পদানত হতে দেইনি, আমাদের গোয়েন্দা সংস্থাকেও দেইনি। 1/11-এর কতিপয় কর্মকর্তার উচ্চাভিলাষের কারণে, তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে, ফ্যাসিজমের জন্ম হয়েছে, তা শুধু নয়, আমাদের সশস্ত্র বাহিনীও বিপদে পড়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাও তছনছ হয়ে গেছে। এটা আপনারা জানেন। এখন এটার ফলশ্রুতিটা কি? আপনি যদি এটা সার্বিক ইম্প্যাক্ট ধরেন, যে ভারত 5ই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে, সে 5ই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে, তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ছিন্নভিন্ন হয়ে গেছে বাংলাদেশে, পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে, তাদের বসংবদদেরকে নিয়ে, ফিফথ কলাম এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল, সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কবজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে? বাংলাদেশে আপনারা, আমরা মানি বা না মানি, বাংলাদেশে প্রায় 20 ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে। আমি বলতে চাই না কারা। এই 20 ভাগের মতো আপনি 15 ভাগই ধরেন, এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না। আপনার আমাদের প্রশাসনের বলেন, বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বসে আছেন। আপনি কি মনে করেন যে আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, আমাদের এসবি সমস্ত জায়গায়, যে আওয়ামী লীগ আমলে গত সরকারের সময় এই যে ভারতীয় ইন্ধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে, তাদের সব বাদ দেওয়া হয়েছে? তারা তো আছে, আপনার প্রশাসনের সব জায়গায় আছে। আপনি কোন জায়গায় নাই আপনি আমাকে বলেন। তারা 15 বছর ধরে এগুলো গুছিয়েছে। তার আগের থেকে আপনি যদি এই 1/11 ধরেন, তো 17 বছর থেকে গুছিয়েছে বা 18 বছর থেকে গুছিয়েছে। তো সেই জিনিসগুলোকে তো আমাদেরকে ধরতে হবে। এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না। এখন এই জিনিসগুলো যে পিরামিডের উপরে বসে থাকে, এরকম উপরে বসে থাকে, সে নিচের সবকিছু দেখে। আমরা আছি নিচে বসে, এখানে বসে, বা কেউ এখানে বসে, আমরা কিন্তু উপরের জিনিসটা দেখছি না, বা নিচে কি আছে তা দেখছি না, বা এপাশে কি আছে পিরামিডের তা দেখছি না। এটা হয়তো তারেক সাহেব দেখতে পাচ্ছেন কিছুটা। তার তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি, তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি, যেটা আমার আপনার নেই বা সাধারণ জনগণের নেই। এরকম অনেক কিছু আছে যেই জিনিসগুলো আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি, যে উনি আসছেন না কেন। হ্যাঁ, আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক, তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন। তো এখন আপনি 1/11-এর পরের কথাটা আসেন। আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল, এখন যে আবার এই পরিবারটাকে, জিয়া পরিবারটাকে বা বিএনপিকে, এমনকি জামাত ইসলামকে, এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবে না, আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন? আমরা তো পারি না। এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে।
এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন, যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে, প্রেস সচিব আপনার বলেছেন, শফিক ভাই বলেছেন যে না কোনো অসুবিধা নেই আপনার, কিন্তু আমরা কি এটা নিশ্চিতভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের তো একদম পুরো মাত্রায় ঠিক আছে? কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি। 5ই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলো থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায়, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে, প্রত্যেকটাতে এলএমজি ছিল, সাবমেশিন গান ছিল। আচ্ছা, এই এলএমজি আপনার লাইট মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র। এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা, কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আজকে 1600-র মতো বেশি আপনার অস্ত্র, তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান, এলএমজি, এসএমজি, আপনার রাইফেল তো আছেই, এগুলো আপনার হদিস পাওয়া যায়নি। এবং এর সাথে 2,60,000 অ্যামুনেশন, এইগুলার হদিস পাওয়া যায়নি, এগুলো লুট হয়ে গেছে। আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে, সেগুলো কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র সেগুলো, বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে। এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি। এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না, তারা এসএমজিও রাখবে না। এটা আমরা একটা পাগলেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলো রাখবে, তারা এগুলো রাখেনি। তাহলে এগুলো গেল কোথায়? আপনারা একটু খোঁজ দেন, তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে। কনক ভাই, আপনি হয়তো জানেন যে আপনার গত 7 মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল, পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে, ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার ওই পাকিস্তান আর্মির বিরুদ্ধে। তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে সারাদিন যুদ্ধ করতে হয়, এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে, মাইন্ড ইট। এবং সেই যুদ্ধে আপনার 54 জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয়, তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে। সেই ছেলেটা ছিল সাভারের, তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায়। আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে? এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় 100-2 বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে, সৌদি আরব হয়ে, দুবাই হয়ে। এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে, এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো 2 জন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে। এরা কারা? এই যে এরা কারা, এইটা আপনি কিভাবে দেখবেন? কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম দহরম মরম তো আপনি প্রকাশ্যই করছে, আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলা করছে, এই কাজগুলা পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে, তার মানে এটা ভারতের একটা কৌশল। And এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি, সেদিকের চিন্তাটা বাদ দেন। এই যে ছেলেপেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী কারা, এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না, এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না। তাহলে কোথা থেকে যাচ্ছে? কোথাও না কোথা থেকে তো যাচ্ছে। এদের হাতে এই সম্ভাব্য এই অস্ত্রগুলো আছে, এরা একটা শক্তি, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ এই শক্তিটার একটা ভয় আছে। এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন কি এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম, এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে। এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয়, জামাত বিএনপিকে দোষ দেয়, কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না। এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না, এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে, মাইন্ড ইট। এই শক্তিটার তৎপরতা আমরা উড়িয়ে দিচ্ছি না। এখন আসেন আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা কি? এনএসআই এবং ডিজিএফআই, ডিজিএফআই তো একটা বড় ধাক্কা খেয়েছে আপনার 5ই আগস্টের মধ্যে, তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের যে আপনার সিভিল অফিসাররা ছিল, তাদের বেশিরভাগ সিভিল অফিসার যেগুলো আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিল অনেকে পালিয়ে গেছে, আবার পরে এসে কাজে যোগ দিয়েছে। এখন তাদেরকে নিয়েই ডিজিএফআই কে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতে হচ্ছে। এখন কিন্তু আপনার গত 15 মাসের ডিজিএফআই কোনো গুম খুন বা এ ধরনের কোনো রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্যে যায়নি। তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে এবং তারা চেষ্টা করছে গুছিয়ে ওঠা, কিন্তু তাদের সেই সক্ষমতাটা এখনো তৈরি হয়নি। 2 নম্বর আসেন এনএসআই, এনএসআই এর একই অবস্থা। এখানে আপনার মানে ছিন্ন ভিন্ন অবস্থা। আপনার সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আমার কোনো কিছু ঠিক করা হয়নি। বিস্ময়কর ব্যাপার, আপনার 5ই আগস্টের পরে গত বছর
বহু জায়গা থেকে আপনার সরকারকে বলা হয়েছিল, মানে বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন জায়গায়, যে আমাদের এনএসআই বা ডিজিএফআই দুইটা জায়গায় যদি মানে ব্লাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ওই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। তো এটা পূরণ করার জন্য আমাদের যে সাবেক অফিসাররা ছিলেন, রিটায়ার্ড আর্মি অফিসার, পুলিশ অফিসার বা আগের গোয়েন্দা কর্মকর্তারা যারা এখনো সক্ষম আছেন, তাদেরকে অ্যাডক বেসিসে এই দুটা জায়গায় নিয়ে তাড়াতাড়ি করে সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছিল। এগুলো কিন্তু কিছুই করা হয়নি, এগুলি সাধারণ মানুষ হয়তো জানেও না। আপনার এরপরে আসেন পুলিশের কথা। পুলিশ তো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে, তাদের জন্যই তারা ধাক্কা খেয়েছে। তা তাদের অনেকে আর কাজে যোগ দেয়নি, অনেকে পালিয়ে গেছে। আর যারা কাজে যোগ দিয়েছে তাদের আপনার মোডাস অপারেন্ডি, আপনার মানে কোড অফ কন্ডাক্ট চেঞ্জ হয়েছে, তাদেরকে সফট ওয়েতে যেতে হচ্ছে, তাদেরকে রিঅর্গানাইজ করতে হচ্ছে, তারা কিভাবে কাজ করবে, আগের মতো করবে না। এবং সেটা আপনারা হয়তো দেখছেন, পুলিশ হার্ড হিটিং এ যাচ্ছে না, পুলিশ নিজেদেরকে ঠিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু এদের যে শক্তিটা, এদের যে সক্ষমতাটা, সেটা ওই এই গোয়েন্দা সংস্থার মতোই দাঁড় করানো হয়নি কিন্তু। অথচ চাইলে ডক্টর ইউনূসের সরকার গত 15 মাসে 20,000-এর মতো পুলিশের কনস্টেবল বা অন্য পদবীর আপনার এএসআই এদের মতো নিয়োগ দিতে পারতেন, এবং এদেরকে ট্রেনিং দিতে খুব একটা সময় লাগে না। কিন্তু সেটা করা হয়নি। জেনারেল জিয়াউর রহমানের সময় এরকম ভাবে আমাদের পুলিশ বাহিনীকে খুব দ্রুত শক্তিশালী করা হয়েছিল, গোয়েন্দা সংস্থাকে করা হয়েছিল। এখন আপনি এই সমস্ত দিক যদি দেখেন, তাহলে বাংলাদেশের নিরাপত্তা অবস্থাটা কি? আপনি যতই তারেক রহমান বা অন্যদেরকে দোষারোপ করেন বা করেন যে সে কেন আসছেন, আমি আবেগের কথা বলছি না, আমি রাজনীতির কথা বলছি না। আপনি যেহেতু সিকিউরিটির কথা বলছেন, আমি আপনাকে এই বিষয়টা বললাম। এখন আপনি দেখেন যে এই শক্তিগুলো আছে, তো এর মধ্যে নিশ্চয়ই তার ভয় থাকবে, এবং তিনি আরো কেন ভয় বেশি পাবেন? ভয় পাওয়াটা স্বাভাবিক। আমি বাংলাদেশের মানুষের কাছে বা অন্যদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা সবসময় এখনো বলছেন যে তারেক রহমান কেন আসছেন না, উনি সাহস নেই, উনি রাজনীতি ধ্বংস করে দিচ্ছেন। আচ্ছা, বিএনপির রাজনীতি উনি ধ্বংস করুক, ওনার নিজের রাজনীতি, সেটা ওনার ব্যাপার। আমরা হয়তো কনসার্ন, সবাই ওনাকে ভালোবাসি, বেগম জিয়াকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, এই কারণেই হয়তো অনুরাগ থেকে, আপনারা ভালোবাসা থেকে এই কথাগুলো বলছেন। কিন্তু বাস্তবতা, যখন 1/11-এর পরে জেনারেল জিয়া রহমানের সন্তানকে আপনার ধরে নিয়ে যেয়ে তার কোমরে ভেঙে ফেলা হয়, তার আরেক সন্তানকে চরম নির্যাতন করা হয়, তখন কি বাংলাদেশের মানুষ, আমরা কেউ রুখে দাঁড়িয়েছিলাম? আমরা সাংবাদিকরা রুখে দাঁড়িয়েছিলাম? বুদ্ধিজীবীরা রুখে দাঁড়িয়েছিলাম? সবাই তো আমরা ওই দিকেই দৌড়িয়েছি। তখন আমি দৈনিক আমার দেশে বিশেষ সংবাদদাতা ছিলাম, আমি দেখেছি। আমরা একটা রিপোর্ট করতাম, ডেকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা সংস্থায়। এই তারেক রহমান সাহেব আপনার 1/11-এর পর, আমি তখন দৈনিক যায় যায় দিনে ছিলাম, দৈনিক যায় যায় দিনে উনি আসেন, উনি মানে আমাদের সাথে কথা বলবেন, তা কনফারেন্স রুমে হাত ধরে ওনার পাশে আমাকে বসায়। শফিক রেহমান সাহেব বসেনি, শফিক রেহমান সাহেব দূরে বসছিলেন, শফিক রেহমান সাহেব। পরের দিন আমার ছবিটা ওনার সাথে যখন দৈনিক যায় যায় দিনে বড় করে ছাপা হয়, আমাকে গোয়েন্দা সংস্থায় দেখে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছিল। তখন তো আমরা দেখেছি আমরা যে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, যে আবারও বললাম, বুদ্ধিজীবীরা তো সব তারেক রহমানকে চোর, বাটপার কি না করেছেন। কর্নেল কাজী শাহেদ আহমেদের কোম্পানি খাম্বার ব্যবসা করেছে, আপনারা তারেক রহমানের নাম দিয়ে দিয়েছেন। আপনার জেনারেল মইনু আহমেদের মতো একটা বেশরম বেলজ্জ বেহায়া সেনাপ্রধান, উনি আপনার প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলছিলেন যে তারেক রহমান নাকি 20,000 কোটি টাকা শুধু আপনার বিদ্যুৎ খাত থেকে আপনার চুরি করেছে। পরে আমি এবং আমার সহকর্মী এম আবদুল্লাহ, যিনি এখন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি, তা ওই এই আবদুল্লাহ, উনি দেখতেন, বিদ্যুৎ খাতটা দেখতেন দৈনিক পত্রিকায়। আমি আর উনি খুঁজে বের করলাম যে 2006 সালে এই বিদ্যুতের বাজেট কত ছিল। বাজেট দেখলাম 12,000 কোটি টাকার মতো। এই 12,000 কোটি টাকার মধ্যে বেতন ভাতা, পেনশন, বোনাস, উন্নয়ন খরচ সবকিছু মিলে তাহলে 20,000 কোটি টাকা চুরি হয় কিভাবে? আপনারা কিন্তু সবাই এগুলোকে তখন বাহাবা দিয়েছেন, 1/11 সরকারকে বাহাবা দিয়েছেন, কেউ জিয়া পরিবারকে বাঁচাতে এগিয়ে আসেন নাই। বেগম জিয়াকে যখন আপনার মানে শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন বেগম জিয়া সহানুভূতিশীল হয়ে শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু বেগম জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, তখন আমরা কোনো বিবৃতি দেখিনি অন্য কোনো দল থেকে। আমরা তখনও তাকে দেখেছি যে পরিবারতন্ত্র শেষ হয়ে যাক, দুই নেত্রী শেষ হয়ে যাক, এগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা তখন সাংবাদিকতা করতে গিয়েছি, এগুলো ভুলে যাওয়ার মতো বিষয় না। আচ্ছা, তারপরে কি হয়েছে, বেগম জিয়ার পরে যখন ওনার ছেলে দুটাকে করা হয়, তখনও কেউ কোনো কথা বলেনি। আমাদের মানে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা, যে বেগম জিয়া যাদেরকে বিশ্বাস করতেন, তারই আত্মীয় জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, আপনার এই যে এটিএম আমিন, যাকে আমরা আর্মিতে বিহারি আমিন বলে ডাকতাম, তিনি তখন ব্রিগেডিয়ার ছিলেন ডিজিএফআইতে, এক পরে মেজর জেনারেল হয়েছেন, এখন তারপরে পালিয়ে গেছেন। পালিয়ে তো যাননি, উনি আরামায়েশি আছেন দুবাইতে। তো ওনারা কি করেছেন তারেক রহমানকে নিয়ে, এগুলো সব ইতিহাস বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। তখন তো বাংলাদেশের মানুষ, সংবাদপত্র কেউ আগে আসেনি, আমরা শুধু দৈনিক আমার দেশে এগুলো নিয়ে কিছু কাজ করেছিলাম। তাও আমি টিকতে পারিনি, আমাকে দৈনিক থেকে চলে আসতে হয়েছিল। ওই যে আমি এসছি, আর দৈনিকে ফেরত যাইনি।
হ্যাঁ, তা এগুলো তো দেখেছে। তা আপনি এই জিয়ার সন্তানদেরকে এইগুলো টর্চার করে তাদেরকে শেষ করে দেওয়ার মানে পর্যায়ে নিয়ে গেছিল, এবং কোকো তো মারাই গেছে এর জন্য। বেগম জিয়ার আর একটা সন্তান বাংলাদেশের বাংলা আমরা কেউ কি কিছু করতে পেরেছি? তারপরে যে ইন্ডিয়ার হাতে যে ঘোড়া এনে মঈন, আমরা তোকে ঘোড়া মঈন বলি, এ মঈন যে ঘোড়া এনে ইন্ডিয়ার কাছ থেকে বশংবদ হয়ে পুরো দেশটাকে, পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে, প্রতিরক্ষা নীতিকে, পররাষ্ট্রনীতিকে, অর্থনীতিকে ভারতের হাতে একদম তৈরি প্লেটে তুলে দিয়েছে, বাংলাদেশের মানুষ কি ঠেকাতে পেরেছে এটা? আমরা কি কেউ কি ঠেকাতে পেরেছিল? 10 টাকা সের চাউল খাওয়াবে শেখ হাসিনা, এর জন্য কি বাংলাদেশের বেশি অনেক মানুষ ভোট দেয়নি শেখ হাসিনাকে? অস্বীকার করতে পারবেন? করেন না। আবেগের বশবর্তী আপনারা ভোট দিয়েছিলেন। 1970 সালে 8 আনাসের চাল খাওয়ার কথা শেখ মুজিব বলেছিল এবং ভোট দেওয়া হয়েছিল। ওটাও একটা কারণ ছিল ভোট পাওয়ার। সুতরাং বাংলাদেশের মানুষের এই আবেগ কিন্তু আছে, থাকে। এই আবেগটাকে এখন হৈ হুল্লোড়ের পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি, যে গেল 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 সব গেল। না ওইটাই, এখন এখন ধরেন চারিদিকে ধরেন এই যে মা অসুস্থ, ছেলে আসতেছে না, কবে আসবে, এত ভয় পাইলে কেন আপনি রাজনীতি করেন, মানে টেকনিক্যাল আসলে অনেক জায়গা মানুষের কাছে ক্লিয়ার না। আর আমি প্রথমে যেটি বলছিলাম, ওনার যে বিবৃতিটা, লিখিত বিবৃতিটা মানে ঠিক হুম। ডিপ্লোম্যাটিক হয় নাই আর কি। এই যে একটু ডিপ্লোম্যাটিক এই থাকলে ভালো হইতো। এটা যিনি ড্রাফট করছেন উনি সরাসরি একক নিয়ন্ত্রণাধীন নয় টয় লিখে এই জিনিসটাকে আরো জটিল করে ফেলছেন। তো যেহেতু তারেক রহমান 111 পরবর্তী সেনাবাহিনীর কিছু কর্মকর্তার দ্বারা নির্যাতিত হয়েছিলেন এবং তাকে উপর থেকে ফেলে তার কোমরে মারাত্মক জখম করা হয়েছিল। তো আপনি কি মনে করেন যে বর্তমান সেনাবাহিনী বা ডিজিএফআই এর জায়গায় তার কোনো থ্রেট আছে? মানে নো, তাকে এইটা এইটা আপনি এইটা অনেকেই হালকাভাবে বলার চেষ্টা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে। আমি বাংলাদেশ সেনাবাহিনী গত 15-16 বছর, মানে আওয়ামী লীগের শাসন আমলে 15 বছরে যা করেছে আমি সেগুলো আর আনতে চাই না। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী আর এখন সেই অবস্থায় নেই। আপনি যতই সমালোচনা করেন, সমালোচনা অবশ্যই করতে পারেন রাজনৈতিকভাবে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে এ ধরনের কিছু নাই, বরং বাংলাদেশ সেনাবাহিনী আপনার এই যে ডক্টর ইউনূসকেও নিরাপত্তা দিয়েছে এসএসএফ এর মাধ্যমে, সকল উপদেষ্টাদেরকে নিরাপত্তা দিয়েছে, বেগম খালেদা জিয়াকে দিয়েছেন, এবং আপনার জেনারেল জিয়াউর রহমানের ছেলেকেও এখনকার পরিস্থিতিতে ওনারা দিবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা নিয়ে হয়তো ধোঁয়াশা তৈরি করার কোনো অবকাশও নেই। আমি যতটুকু খোঁজ নিয়েছি যে সেদিক থেকে কোনো সমস্যা নেই, তারা পূর্ণ প্রস্তুত আছেন তার নিরাপত্তা। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি আরেকটা কথা বললেন যে ডিপ্লোম্যাটিক হয়নি বিবৃতিটা দেওয়া। এটা ঠিক আছে, আপনার কথাটাও ঠিক আছে, কিন্তু আবার যদি এটাও মনে করেন যে ক্রিটিক্যাল অবস্থা দিয়ে, মানসিক অবস্থা দিয়ে মানে উনি যাচ্ছেন, ওনার পরিবার যাচ্ছেন, সে সময় আসলে এরকম করে তৈরি করাটাও আসলে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। সবকিছু তো ধরলে আর চলবে না। আসলে ব্যাপারটা হয়ে গেছে, আপনি যদি মানে আমি বলছি যে উনি তো আর লেখেন নাই, কেউ হয়তো ওনাকে ড্রাফট কেউ করে লিখছেন দিয়েছেন। আর কি। হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ, ড্রাফটের বুঝছি। জায়গাটা ডিপ্লোম্যাটিক হয়নি, আমি এটা হয়নি বলতে আর কি, হতে পারে, হয়নি, হ্যাঁ। ডিপ্লোম্যাটিক হলে আসলে এত এত শূন্যতা কিছু, থাকতো না। হ্যাঁ, হতো না। আরেকটা জিনিস হয়তো বিএনপি যেটা ঠিক করছে না, যেটা আমি মনে করি, আমি তো বিএনপি মানে বিএনপি কে ডিকটেট করতে পারি না, আপনিও করতে পারেন না। এটা একটা রাজনৈতিক দল, তারা তাদের মতো করে চলবে, তাদের রাজনীতি তারা ভালো করবে কি করবে না, তারা ক্ষমতায় আসবে কি আসবে না, সেটা তাদের আসলে ভালো দেখার বিষয়, আমরা তো বলতে পারি। তা আমি আমার আমার নিজের ধারণা হচ্ছে যে বিএনপির উচিত যে এই জিনিসগুলাকে মানুষের কাছে, জনগণের কাছে, আপনার প্রকাশ্যে মিডিয়ার কাছে বলে দেওয়া, যে তার নিরাপত্তার বিষয়গুলা কি, তারা সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে লিয়াজও করছেন। তারা অনেক দিন থেকে লিয়াজও করছেন যে তারেক রহমান এবং তার স্ত্রী বাংলাদেশে আসলে কিভাবে নিরাপত্তা বলয় তৈরি হবে, কি হবে না হবে, নির্বাচন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতিটা কিভাবে দাঁড়াবে, এটার দায়িত্ব কিন্তু বিএনপির সিনিয়র নেতাদের বা সংশ্লিষ্ট নেতাদের। সুতরাং তাদের মিডিয়া সেল থেকে হোক, তাদের যে দায়িত্বশীল মুখপত্র আছে, তাদের উচিত এই জিনিসগুলোকে মানুষের সামনে খোলাসা করা। তা নাইলে এ ধরনের গুজব, এ ধরনের বিভিন্ন রকমের কান কথা ভেসে বেড়াবে, এবং এগুলা নিয়ে হিতে বিপরীত হবে। তো তবে রুল ভাই, আপনার আপনার কথা প্রসঙ্গে আমি একসাথে দু তিনটা প্রসঙ্গ একটু আপনার সামনে একটু দিয়ে দিই। এক নম্বর হচ্ছে যে ধরেন হুম, গত এই 16-17 মাসে ইউনূস সরকার আসলে করলো কি? মানে আপনি এটা কিভাবে দেখেন? মানে ইউনূস সরকারের আসলে মানে কোন আমি তো উদ্দেশ্য? আপনাকে বললাম কনক ভাই, এই যে আমি নিজে জানি ব্যাপারটা, এবং আমি কিছুটা করেছিলাম। আমি 5ই আগস্টের পরে আপনার 6ই আগস্ট রাত্রে বাংলা ভিশনে একটা টক শোতে যাই আমার ঢাকার বাসা থেকে। তো ওখানে মাহমুদুর রহমান মান্না ভাই ছিলেন, তারপরে আপনার কাজী ফিরোজ রশিদ ছিলেন, রুমিন ফারহানা আপা ছিলেন, আমি ছিলাম। ওই সময় আপনার একদিন পরে আর কি। তখন এই আইন শৃঙ্খলা বা পুলিশ কোনো ঢাকায় বা দেশে পুলিশ বলতে কিছু ছিল না। আনসারও ধরে মানে কোনো কার্যকর ছিল না, কিছু কার্যকর ছিল না, কিছু আর্মি ছিল। তো তখন এইগুলো নিয়ে কথা হচ্ছিল, এরপরে যথেষ্ট কথা হয়েছে যে এখানে রেফারেন্স টানা হয়েছে যে 75 সালের পরে যখন জেনারেল জিয়া ক্ষমতায় আসলেন,
তখন কি দেখা গেল বাংলাদেশে? আপনি যদি তখনকার কথাটা চিন্তা করেন, তখন বাংলাদেশে সবকিছু এলোমেলো ছিল, তখনও ছিল, নিরাপত্তা সংকট ছিল, ভারতীয় আগ্রাসনের সমূহ সম্ভাবনা ছিল, ভারত 3বার আমাদেরকে আক্রমণ করার একদম দিনক্ষণ ঠিক করেছিল, সৈন্য মোতায়েন করেছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? জেনারেল জিয়ার ডিসিশন। উনি তড়িৎ কি করেছিলেন, তখন তো আমাদের সেনাবাহিনী অত বড় ছিল না। এই 4টা ব্রিগেড, মানে এক ডিভিশনের থেকে অল্প কিছু বেশি ছিল, রক্ষী বাহিনীদেরকে নেওয়া হয়েছে, অগোছালো অবস্থা, এক ডিভিশনের থেকে কিছু বেশি, কোনো কামান টামান নাই বললেই চলে, কোনো কিছু নাই বললেই চলে আমাদের। কিন্তু সেই অবস্থা উনি ঠেকালেন কেমনি? আপনি এইগুলো আমি জেনারেল মাহবুব থেকে শুরু করে জেনারেল সামাদের ইন্টারভিউ করেছি, আমার বইয়ের মধ্যে ওইগুলো আছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটা বইতে, এগুলো আবার অন্যান্য দেশের রিপোর্টেও উঠে এসছে যে ইন্দিরা গান্ধী একদম আওয়ার মানে আক্রমণ করার সময় ঠিক করেছেন, বাংলাদেশের 3 পাশে 3 ডিভিশন ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে, যে তারা এর সকালবেলা এতটা সময় অ্যাটাক করবে। আপনার জেনারেল জিয়া উনার কেরিশমা দিয়ে উনি চায়নাকে এবং আমেরিকাকে, দুটা দেশকে উনি যোগাযোগ করলেন। উনি বললেন যে এই অবস্থা, এবং মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করলেন যে আমার দেশের এখন নাই, আমাকে তোমরা ডিপ্লোম্যাটিক সাপোর্ট দাও। এবং আমেরিকা এবং চায়না খুবই দ্রুত ভারতকে কঠোর ভাষায় আপনার মেসেজ দিয়েছিল এবং প্রকাশ্য বিবৃতি দিয়েছিল যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এখানে হাত দেওয়া অন্য এই দেশগুলো আমরা সহ্য করব না। এবং সহ্য তারা করেনি, এবং তখন ইন্ডিয়া পিছিয়ে যায়। তা আপনাকে তো এটাকে বলা হয় যে আপনার ভারসাম্যটা, আপনার যদি সরাসরি ক্ষমতা না থাকে অন্য জায়গা দিয়ে তো আপনাকে রক্ষা করতে হবে, আপনাকে তৈরি করতে হবে। তারপরে উনি পুলিশের ব্যাপারে কি করলেন জেনারেল জিয়া? উনি পুলিশে দেখলেন যে এরকম অবস্থা, অফিসার ঠিক মতো নাই, সব এক একটা চামচগুলো বসে আছে যে এসপি মাহবুবের মতো। উনি দ্রুত আমাদের আর্মির কিছু অফিসারকে উনি পাঠিয়ে দিলেন আপনার পুলিশ ক্যাডারে। উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর্মির কিছু ভালো অফিসারকে পাঠিয়ে দিলেন। উনি আগের কিছু পুলিশ অফিসারকে গোয়েন্দা সংস্থায় নিয়ে আসলেন। আগের কিছু অফিসারদেরকে, ভালো ভালো অফিসারদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বসালেন। যেমন ধরেন এনএসআই, এনএসআই এর এই পর্যন্ত সবচেয়ে সাকসেসফুল ডিজি যদি কেউ থাকে উনি হচ্ছেন হাকিম সাহেব, জেনারেল জিয়ার সময়ের। উনি একজন সিভিলিয়ান ছিলেন, পাকিস্তানি অফিসার ছিলেন, সিভিলিয়ান অফিসার। ওনাকে জেনারেল জিয়া খুঁজে নিয়ে এসে ওনাকে বসিয়ে দিলেন। উনি এনএসআইটাকে অর্গানাইজ করলেন, ওখানে অনেক আর্মি অফিসারকে পাঠানো হলো, সবাই গিয়ে তাড়াতাড়ি অর্গানাইজ করলো, পুলিশের মধ্যে তাড়াতাড়ি অর্গানাইজ করলো এভাবে। এবং দ্রুত ট্রেনিং দিয়ে আপনাদের যদি খেয়াল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাঁড় করে দেওয়া হলো, এপিবিএন দাঁড় করে দেওয়া হলো। না, এবারও আসলে রুশ ভাই 5ই আগস্টের পরে কিন্তু আমরা আমরা সুযোগ আমরা ছিল, আমাদের আমরা আমাদের বিভিন্ন আলোচনায় কিন্তু এই প্রসঙ্গটা এনেছিলাম সুযোগ, জি জি বারবার। জি। জি। আমি তো সেটাই বলছি, এটা এর আগেও আপনাকে বললাম যে দেখেন আমাদের আর্মির কয়েকশো অফিসার রিটায়ার্ড যারা অযাচিতভাবে চাকরি হারিয়েছে, তাদের এই যে ক্যাপ্টেন, মেজর, এরকম লেফটেন্যান্ট কর্নেল, এনারা কিন্তু ইনটেক্ট রয়ে গেছেন, তাদের শারীরিক সক্ষমতা আছে, তাদের ট্রেনিং আছে, গোয়েন্দা ট্রেনিং আছে, ভালো ট্রেনিং আছে। বলা হলো যে এদেরকে অ্যাডহক বেসিসে 2 বছরের জন্য নিয়োগ দেন, এনারা ট্রেনিং দিয়ে দাঁড় করে দিয়ে আসুক। বা পুলিশের যে সমস্ত কর্মকর্তাকে অকালীন অবসর দেওয়া হয়েছে তাদেরকে দ্রুত কিছু নিয়ে আসা হয়েছে পুলিশের, আমি বলবো না যে সব করা হয়নি, কিছু করা হয়েছে। কিন্তু যেটা করা উচিত ছিল, ধরেন 20,000, আমি তো বললাম আগে যে 20,000 পুলিশ আমরা ইজিলি, এবং এই 20,000 পুলিশ ডক্টর ইউনূসের সময় নিলে কি হতো, এখানে কোনো রাজনৈতিক ইন্টারফারেন্সটা থাকতো না। তাহলে আমরা কিছু ভালো ছেলে পেলে গ্রামের বা শহরের পেতাম। তো এতে আমাদের পুলিশ বাহিনীতে একটা ভালো মানে লোকজন তৈরি হতো। একই কাজটা করা যেত গোয়েন্দা সংস্থায়, কিন্তু ওনারা কিন্তু কিছু করেননি। আপনি তো দেখেন, তো তো ডক্টর ইউনূস আসলে উদ্দেশ্য কি আপনি কি মনে করেন? উনি তো সব ম্যাচ করে ফেলছেন গত 15-16 মাসে। ওনার প্রতি যে সমর্থন ছিল আনপ্যারালালি সবাই সমর্থন দিল, উনি সেটা সদ্ব্যবহার করতে পারলেন না। ওনার তো হ্যাঁ, ঐতিহাসিক সুযোগ ছিল জেনারেল জিয়ার পরে যে বাংলাদেশের কতগুলা আপনার খোল নইচে বদলে দেওয়া, সব হয়তো উনি পারতেন না, রাজনীতিবিদদের কাছে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করাটাই বুদ্ধিমানের কাজ, সেটা হয়তো উনি করতেন। কিন্তু উনি যে সময়টা বা যে কাজগুলো উনি করতে পারতেন কতগুলা নির্দিষ্ট বিষয়, সেগুলো করতে উনি কিন্তু পারেননি করতে, উনি কিন্তু করেননি। এখন কেন করেননি? ওনার উপদেষ্টাদের দিকে তাকান আপনি, এক একজন কি সুশীলের মতো কথাবার্তা বলেন। আচ্ছা, আপনি আলী ইমাম মজুমদারের মতো উপদেষ্টা মানে লোক থাকলে, আওয়ামী লীগের এরকম ঘেটু, আপনি এরকম আরো কয়েকজনের নাম আমি বলতে চাই না, যাদেরকে আপনারা চেনেন, যারা ওই 111-এর সময় খুব তৎপর ছিল, তাদেরকে রাখলে কি আপনি কাজ করাতে পারবেন কনক ভাই? তাদের অবশ্যই। কাছ থেকে কি আপনি আশা করেন এগুলা? না কিন্তু আপনি আশা করেন না তো। রুশ ভাই ধরেন 5ই আগস্টের পরপর আমরা খবর পেলাম বা বিভিন্ন সূত্রে জানলাম যে রয়ের এখানকার অনেকে কিন্তু পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, গেছে তো, আমি তো সেটা তো বললাম আগে। কিন্তু গত এই 14-15 মাসে তারা আবার আস্তে 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 বিভিন্ন জায়গায় এসে ঢুকে গেছে। তো এই দায় কার? এই দায় আপনি কাকে দিবেন? এই সেনাবাহিনী? দায় আমি দিব, এই দায় তো সরকার, ডক্টর ইউনূসের সরকারের অবশ্যই দায় বহন করতে হবে। এছাড়া এই দায় কিন্তু অন্য রাজনৈতিক দল এবং আমাদের মতো লোকদেরও দায় আছে।
কেমনে আছে আমি প্রথম থেকে বলে আসছি যে মুক্তিযুদ্ধের পরে যেমন ব্রিলিয়ান্ট মুক্তিযোদ্ধাদেরকে যারা খুব মানে লেখাপড়া জানা ছিলেন, ভালো ভালো ছাত্র ছিলেন ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের, তাদেরকে সিরাজুল আলম খান, যাকে কাপালিক বলা হতো, এই বিভিন্ন রকমের উস্কানিমূলক তৎপরতার মাধ্যমে বৈজ্ঞানিক ষড়যন্ত্র সমাজতন্ত্রের নাম করে কিন্তু মাথা নষ্ট করে দিয়েছিলেন। এবং এতে কি হয়েছিল, এই রক্ষী বাহিনীর মুখোমুখি দাঁড় হয়ে গেছিল এই বুদ্ধিমান অংশটা, এবং এরা ধ্বংস হয়ে গেছিল, 30,000-এর মতো নিহত হয়েছিল। আমরাও কিন্তু গত 15 বছরে আমরা অনেকেই কিন্তু এই যে ইয়াং যে ছেলেপেলেগুলা এই আন্দোলনগুলা করেছে, যাদেরকে আমরা জেনজি বলি, এই যে জুলাই আন্দোলনের যে বাচ্চাগুলো, এদের মতো দেশপ্রেমিক ছেলেপেলে আমরা হয়তো আগামী 50 বছরে আর পাবো কিনা আমার সন্দেহ আছে। আমার জীবনে আমি দেখিনি কাউকে, আমার বয়স এখন 61 রানিং, আমি দেখিনি। এই বাচ্চাগুলোকে আমরা কি করলাম, আমরা এদেরকে মাথাটা ঠান্ডা করার দরকার ছিল, ওরা পিটিএসডিতে ভুগছিল, ওদেরকে আমাদের সুসংগঠিতভাবে একটা নতুন শক্তিতে তৈরি করা দরকার ছিল। কিন্তু আমরা রাজনৈতিক দল থেকে বলেন, সরকার থেকে বলেন, আমাদের বুদ্ধিভিত্তিক সাইড থেকে বলেন, কোথাও থেকে আমরা তাদেরকে সহায়তা করি নাই। আমরা তাদেরকে আরো মাথা গরম করে দিয়েছি, বিভিন্ন সাইড ইস্যুতে ব্যস্ত রেখেছি এই বাচ্চাগুলোকে। এদের চিকিৎসারও ঠিকমতো আমরা খোঁজ নেইনি, এদের পুনর্বাসনেরও খোঁজ নেইনি, এদের পরিবারগুলো কি আছে সেই খোঁজও নেইনি। এই দায়টা আমাদের সকলকেই ভোগ করতে হবে কনক ভাই, এটা শুধু সরকারের না, সরকারের দায়টা বেশি, কিন্তু আমাদের সকলের দায় আছে। এই দায়টা বিএনপিকেও ভোগ করতে হবে, জামাত ইসলামকেও ভোগ করতে হবে, ইসলামী শাসনতন্ত্রকে ভোগ করতে হবে, সবাইকে ভোগ করতে হবে। কেন ভোগ করতে হবে না? আপনি কি করলেন, বিভিন্ন রকমের সাইড ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, আপনি বিএনপিকে ধ্বংস করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, জামাতকে ধ্বংস করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, আপনি মাজার ভাঙতে ব্যস্ত হয়ে গেলেন, আপনি যেগুলো ইস্যু না সেগুলোকে ইস্যু বানালেন যেখানে আইন শৃঙ্খলার ঠিক নাই। এরকম এরকম করলে তো হবে না। এই বাচ্চাগুলোকে আমরা কেউ ঠিক মতো আপনার কাজ মানে অর্গানাইজ হতে দেইনি, তারপরে এদেরকে দিয়ে এনসিপি তৈরি করলাম, কিন্তু সেখানেও সহায়তা করা হয়নি। না, কিন্তু বিভিন্ন জায়গায় যে এই যে রয়ের আবার যে মানে তো হবে তো, এই কারণেই হয়েছে, এ কারণেই আমাদের হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী বা এসবি বা এদের এদের ভূমিকা কি? এরা কেন? ওই যে ওই আবার তো একই কথায় আসতে হয়, দেখেন ওই যে আমি তো প্রথমেই বললাম যে গত সরকারের সময়কার নিয়োগকৃত শত শত রয়ে গেছে। তো প্রথমে এটা কথা উঠেছিল, আমি তো তখন ঢাকায় ছিলাম এই আমেরিকা আসার আগে। হ্যাঁ, আমরা কয়েক জায়গা থেকে এরকম করে করা হচ্ছিল যে মানে হুড়োহুড়ি করে যে ঠিক আছে এনএসআই এবং এসব জায়গায় দ্রুত কিছু আমাদের লোকজন করা হোক, যারা ট্রেন্ড, যারা এরকম, আমি তো বললাম এই যে পুলিশ আমাদের আর্মির অফিসার গুলা ছিলেন, ভালো ভালো অফিসার ছিলেন, ন্যাশনালিস্ট অফিসার, এনারা আপনার মেরে কেটে দেখতেন, আপনার সবকিছু আপনার ঠিক করে দিয়ে আসতো, জীবন দিয়ে আসতো, এরা এত ডেডিকেটেড এই ছেলেগুলা। আপনার তারপরে পুলিশের কিছু অফিসার ছিলেন, আমাদের সিভিল অফিসার যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এরকম কয়েকটা অফিসার আমার কাছেই আসতেন, এসে বলতেন যে স্যার আমাদেরকে তো এখানে কাজে লাগাতে পারে, আমাদেরকে আওয়ামী লীগ বের করে দিয়েছে। আমরা কাউকে এদের, এই সরকার কেন যে ডক্টর ইউনূস সরকার এটা কিছুই করলো না। এখন আপনি একটা কথা আছে, আমাদেরকে বলা হতো যে সেনাপতি যদি ধরেন আপনার বাংলাদেশের হয় আর সৈনিক যদি হয় সব ভারতের, আপনি কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? না। পারবেন না। এটা উল্টাটাও প্রযোজ্য, যে সব আপনার সৈনিক সেনাপতি ভারতের আর সৈনিক সব বাংলাদেশে, তাও আপনি যুদ্ধ করতে পারবেন না। তা আপনাকে এই ইউনূস সাহেব যতই দেশপ্রেমিক হোক, যতই আপনার একজন বোদ্ধা মানুষ হোক, যোগ্য মানুষ হোক, কিন্তু উনি কাদেরকে নিয়ে করছেন? সবগুলো তো ওই দিকের, সব তো ওই রকম। আপনার বিচ্ছিন্ন এক একটা চিন্তা ভাবনা, সুশীল এইটা সেটা নিয়ে এসে একটা অ্যাসর্টেড একটা বসিয়েছেন, যেগুলো কোনো কাজের না। এবং যেটা ভাইটাল জায়গায়, যে আপনি বারবার বলছেন যে নিরাপত্তা ইস্যুগুলা, গোয়েন্দা ইস্যুগুলা, এগুলোতে কোনো নজরদারি দেওয়া হয়নি। এখন ধরেন যারা আছেন, আমি যেমন এই ধরেন ডিজিএফআই এনএসআই তে যে দুজন ডিজি আছেন, অসম্ভব যোগ্য দুইটা অফিসার, খুবই ভালো দুইটা অফিসার, মানুষ হিসেবেও ভালো, অফিসার হিসেবে ভালো, আপনার পেশাদারিত্ব ভালো, কিন্তু এরা এরা দুজন কি করবে? এদের হ্যান্ড তো লাগবে। আচ্ছা, কিছু অফিসার ধরেন আর্মি থেকে নেওয়া হয়েছে, পুলিশ থেকে নেওয়া হয়েছে, কয়জন আপনি পাবেন? গ্রাউন্ডে কারা কাজ করে? গ্রাউন্ডে তো শত শত হাজার হাজার লোক কাজ করে, এরা কারা? আপনি তো কিছুই চেঞ্জ করেন নাই, কিছুটাই কিছু করেন নাই। তাহলে আপনি ইনফরমেশন পাচ্ছেন কি? আপনি আপনার সিকিউরিটি থাকছে কোথায়? এগুলো তো চলে যাচ্ছে অন্যদিকে, আপনার গোপনীয় রাষ্ট্রীয় জিনিসপত্র চলে যাচ্ছে, ইউনূস সাহেবও যে ডিসিশন নিচ্ছে বা নিতে চেষ্টা করেছেন, সেগুলোও চলে যাচ্ছে প্রতিপক্ষের হাতে। এবং আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে উনি কিছুই করলেন না। ওনারা কিছুই করলেন, যে জেনারেল জাহাঙ্গীর আলম আছে, যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আচ্ছা, উনিও তো এটা কিছু জোর জোর করে মানে কিছু শক্ত হাতে কিছু উদ্যোগ নিতে পারতেন, তো উনিও দেখি কিছু করেন না। উনি গিয়ে কি করেন, একটা পুলিশকে জিজ্ঞাসা করেন তুমি আজকে কি খেয়েছো, তোমার বউ কি করে। এগুলো আমাদের ওই যে আর্মির সৈনিকদের কাছে আমরা গিয়ে অফিসাররা জিজ্ঞাসা করতাম এরকম। বাট সিচুয়েশন ইজ নট দ্যাট সিম্পল নাও, এটা অনেক গ্রেভ। মানে মানে একটা বিপ্লব পরবর্তী যে ভূমিকায় থাকার কথা ছিল তাদের, তারা কেউ এই বিপ্লবটাই তারা বুঝে নাই আসলে। না। এই রক্তদান, এই আত্মত্যাগের বিষয়টাই তারা বুঝে নাই। তো
আপনার কি মনে হয় যে ধরেন আমরা 5ই আগস্টের পরে যেটা দেখলাম, যে আপনি কি মনে করেন যে ধরেন ভারত যে ধাক্কাটা খেয়েছে, যেটা আপনিও বলছিলেন যে তাদের হুম। সাজানো সাম্রাজ্য মুহূর্তে ওলটপালট হয়ে গেছে, তো সেই জায়গাটায় তাদের কোনো এজেন্ট বা কি বিএনপি এবং জামাতের মধ্যে ঢুকছে মনে করেন আপনি? কারণ এটা আমরা ধরেন আমি দুইটা দলের মধ্যে যেই, মানে দুইটা দল একসঙ্গে মাইর খেলো 16 বছর, এখন দেখেন একজন আরেকজনের মহাশত্রু হয়ে গেছে, মুখোমুখি অবস্থানে। না কনক ভাই, এটা আবার আমি এনজয় করি বা এটাকে আমি সমর্থন করি। কেন, আপনি যদি গণতন্ত্র রাখতে চান, রাজনীতি রাখতে চান, আপনাকে তো রাজনৈতিক রেষারেষি, আদর্শিক রেষারেষি না হলে আপনি রাজনীতি করবেন কি দিয়ে বলেন? আপনি ওনারা ওনারা মারপিট করুক, কোনো অসুবিধা নাই। দেশের স্বার্থে এক থাকুক, যেটা যাতে আমাদের প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে এক থাকুক, তাদের আদর্শটা এক থাকুক। কিন্তু ধরেন এনারা একজন আরেকজনের সাথে চিল্লাচিল্লি করছে, আমরা যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি দেখি, আপনার দুই দুই পক্ষের বট বাহিনী এসে একজন আরেকজনকে নামিয়ে ফেলছে। লেট ইট গো লাইক দ্যাট, হ্যাঁ, চলুক। কিন্তু রয়ের প্রভাব কতটুকু এদের আচ্ছা, মধ্যে? এটা এখন আসেন, আমি আমার যে বইটা আছে বাংলাদেশের এটা তো আমি অনেক আগে দৈনিক পত্রিকায় সিরিজ করেছিলাম, আমার ইনভেস্টিগেটিভ ছিল। ওখানে আমি দেখেছি যখন তথ্য প্রমাণ পেয়েছি, এবং সেগুলো আমি সাবস্টেন্সিয়েট করেছি, যে এইগুলো প্রত্যেকটা দলের মধ্যেই থাকে। আপনার যে কোনো গোয়েন্দা সংস্থার একটা টার্গেট দেশের প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের অনুপ্রবেশ থাকে। আর বাংলাদেশে এটা বেশ খানিকটা সহজ। কেন সহজ আপনি বলবেন? যে বাংলাদেশ আসলে নিরাপত্তা চিন্তাগুলা বাংলাদেশের মানুষের মধ্যে ওই রকম না। আমরা হুজুগে একজন আরেকজনকে রয়ের এজেন্ট বলে ফেলি, বা ওকে সিআইএর এজেন্ট বলে ফেলি, ওইটাকে আইএসএর এজেন্ট বলে ফেলি। যেমন আওয়ামী লীগ আমলে যাকে তাকে আইএসএর এজেন্ট বানানো হতো, এরকমও চলছে। তো এতে হয় কি, আমাদের মধ্যে আসল নিরাপত্তা যে সেন্সটা, চেতনাটা, সেটা দাঁড়ায়নি আমাদের জাতির মধ্যে। তো বিএনপির মধ্যেও এরকম আছে, জামাতের মধ্যেও আপনার রয়ের লোকজন আছে, এটা থাকা স্বাভাবিক। এখানে সিআইএর লোকজনও আছে, আইএসআই এর লোকজনও আছে, আপনি বলতে গেলে চাইনিজ ইন্টেলিজেন্সের লোকজনও আছে, সবগুলা থাকে। এখন দেখার বিষয় যে আমাদের রাজনৈতিক দলগুলা তাদের নিজেদের স্বার্থ এবং দেশের স্বার্থ এর মধ্যেই কতটুকু নেতৃবৃন্দ রক্ষা করতে পারে, সেটা আমাদের দেখার বিষয়। আর জনগণকেও আপনার সচেতন হওয়া দরকার। যাকে তাকে আপনার একটা খেলো বিষয়ে যদি আপনি রয়ের এজেন্ট বলেন, তাহলে কি হবে? যে আসল জায়গাগুলোতে কাজ করে, খুঁটে খুঁটে যেসব জায়গায় কাজ করে গোয়েন্দা সংস্থা, ওটাও কিন্তু একটা প্রফেশনাল গোয়েন্দা সংস্থা, পেশাদার গোয়েন্দা সংস্থা এটা ভুলে গেলে চলবে না যে কিন্তু বাংলাদেশ তৈরি করেছে, সিকিমকে দখল করেছে। আপনি ইনসাইড দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস, যেই বইটাও আমি 93 সালে অনুবাদ করেছিলাম অশোকা রায়নার, হ্যাঁ, আপনার ইনসাইড সেখানেও আপনি দেখবেন যে তারা বলছেন যে কিভাবে বাংলাদেশ তারা তৈরি করলেন, কিভাবে আগরতলা মামলা, আগরতলা ষড়যন্ত্র করলেন, কিভাবে আপনার শান্তি বাহিনী তৈরি করলো, কিভাবে সিকিম দখল করলো, এগুলো কিন্তু সবই লেখা আছে। সুতরাং তাদেরকে আপনার উড়িয়ে দেওয়া যাবে না, তাদের পেশাদারিত্ব উড়িয়ে দেওয়া যাবে না। উই মাস্ট সেলুট, যে তাদের এই পেশাদারিত্বকে আমার সেলুট করতে হয়। কিন্তু আমরা যদি কথায় কথায় ধরেন আজকে কনক ভাইকে, আমাকে, বা কাউকে, বা একটা সাধারণ বিএনপির লোককে, জামাতের লোককে আমরা বানিয়ে দেই বা আইএসআই বানিয়ে দিই, তাহলে হয় কি, ওরা যেভাবে কাজগুলা করে সেখান থেকে দৃষ্টি আরেক দিকে চলে যায়। তা রয়ের যেটা হয়েছিল, যে ওরা গত বছর 5 আগস্টে কিন্তু বিষম একটা মার খেয়েছে বাংলাদেশে। এটা আপনারা যারা খোঁজ রাখি আমরা, তারা জানি যে ওদের ছিন্ন ভিন্ন হয়ে গেছিল ওদের নেটওয়ার্ক। সেগুলাকে আবার কি হলো, এই যে আমরা নিজেরা গন্ডগোল করছি, এই যে ধরেন এনসিপি আজকে লাগছে বিএনপির পিছনে, বিএনপি লাগতেছে এনসিপির পিছনে, আজকে এই যে বিএনপি জামাতের দৌড়াচ্ছে, জামাত বিএনপিকে দৌড়াচ্ছে, তারপরে মাঝখান দিয়ে উপদেষ্টারা কোনো কাজ করতেছে না, কোনো নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছে না। উচিত ছিল কি, বিএনপির উচিত ছিল, জামাতের উচিত ছিল সরকারের গলায় ধরে এরকম করে ধরা, যে ইউ হ্যাভ টু মেক এনএসআই অ্যান্ড ডিজিএফআই আনসারেবল অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইট অপারেশনাল। আপনাকে এই 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে ডিজিএফআই, এনএসআই, এসবি কে সচল করতে হবে, আমরা সেটা দেখতে চাই। আপনি দেখেন তো আমাদের বিএনপি বা জামাত এটা বলেছে কিনা গত না, 15 মাসে? একবারও বলেনি। বিএনপি জামাতের উচিত ছিল কি, যে আপনাদেরকে, সরকারকে আমরা 4 মাসের আলটিমেটাম দিলাম, এই পুলিশের মধ্যে আমরা 20,000 লোক দেখতে চাই, এটাকে সক্রিয় করেন। এটা বলে নাই আমাদের বিএনপি জামাত। আমাদের এটা এখন করেছি কি, আবার এনসিপি কে লাগিয়ে দিয়েছে কি কোনো জায়গার থেকে, প্রতি মুহূর্তে বাচ্চা ছেলেগুলো এমনি একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। আপনাদেরকে বুঝতে হবে, এরা সামনাসামনি গুলির সামনে দাঁড়িয়েছে। ভাইরে, একটা গুলির সামনে দাঁড়ানো যা তা ব্যাপার না। আপনি চিন্তা করতে পারবেন না, আমরা ট্রেন সোলজার, আমাদেরকে গুলির সামনে দাঁড়াতে বললে আমরা উঠে মুঠে দৌড় দিব। এই বাচ্চাগুলো, আমি ঢাকায় বনানীতে থেকে দেখেছি কিভাবে বাচ্চাগুলো গুলির সামনে দাঁড়িয়েছে, কিভাবে আপনার স্নাইপারের সামনে দাঁড়িয়েছে। চিন্তা করতে পারবেন না, এই বাচ্চাগুলো তো একটা ট্রমা, এই যে মাথা তাদের একটা জীবন, সারা জীবনের একটা মানে ছিল, স্ট্রেস ছিল। তাদেরকে আমরা কি করলাম, সবাই মিলে একদম মানে যেতে ধরলাম ওই বাচ্চাগুলোকে।
ওদের দোষ ধরা শুরু করলাম, ওদেরকে আমরা লাগিয়ে দিচ্ছি নিজেদের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, এই স্বার্থে ওই স্বার্থে, একজন আরেকজনের পিছনে, এ বলে এর দিকে আয়, ও বলে আমার দিকে আয়। মানে আপনি চিন্তা করেন যেন ওদেরকে লাঠিয়াল হিসাবে আমরা ব্যবহার করার চিন্তা ভাবনা শুরু করে দিলাম। তো সুতরাং আমাদের তো নিরাপত্তার সব ব্যবস্থাপনাগুলো বলেন, গোয়েন্দা ব্যবস্থাপনাগুলো আমরা ঠিক হয়নি এই কারণে আমরা আছি অযথা বিষয় নিয়ে ব্যস্ত দৌড়ের মধ্যে। এবং আজকে যে পরিণতিটা আমরা দেখছি, আপনি কনক ভাই, আমি আগের জায়গাতে আসি, যে আজকে যদি ধরেন আল্লাহ না করুক বেগম জিয়ার কোন একটা বড় দুর্ঘটনা ঘটে, বা উনি ধরেন ওনাকে একটু ইয়ের পরে, যেটা তারেক সাহেব চেষ্টা করছেন যে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ধরেন নিয়ে গেল, বেগম জিয়া অনেক দিন ওখানে চিকিৎসাধীন থাকলো, বাংলাদেশের সামনে নির্বাচন, আপনি বলছেন যে সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, তারেক সাহেবও ধরেন এর মধ্যে আসলো না, আপনি তখন দেশের অবস্থাটা কি হবে আপনি ধারণা করতে পারছেন? অলরেডি কিন্তু গতকালকে আপনার নির্বাচন কমিশন কিন্তু একটা কার্ড খেলে দিয়েছে, তাদের কার্ড, ওই যে পিছনের পর্দার আড়ালের যে কথাটা আমি বলছিলাম বা তারেক সাহেব যেটা বলছে, একটু খেয়াল করেন। প্রথমে এনারা বলছিলেন নির্বাচন হবে, নির্বাচনের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, গতকালকে এসে ওনারা বলতেছে এটা দ্বিতীয় সপ্তাহে করবে। দ্বিতীয় সপ্তাহে কিন্তু বিজয় দিবস, 16ই ডিসেম্বর, খেয়াল রাখেন। তারপরে কিন্তু আবার ক্রিসমাসের বন্ধ, বহু কিছু আছে, আবার এই স্কুল কলেজগুলোর পরীক্ষা টরীক্ষা বহু কিছু আছে, সমস্ত কিছু। আপনি তারপরে 1.5 মাসের মধ্যে আপনি কি নির্বাচন করবেন, তার কি কোনো আলামত আপনি বাংলাদেশে দেখতে পারেন? হ্যাঁ, বিএনপি জামাত বা রাজনৈতিক কর্মীরা গ্রামে গঞ্জে আপনার নির্বাচনী প্রচারণা করছে, ক্ষেত্র বিশেষে সংঘর্ষ জড়িত হচ্ছে, কিন্তু আপনি প্রশাসনের মধ্যে কি কোনো কিছু আলামত দেখতে পান? তাহলে এই জায়গায় আসেন, ওই পর্দার আড়ালের জিনিসগুলো ওদেরকে প্রশ্ন করা দরকার, যে এটা কেন হচ্ছে, আপনি কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এটা সেকেন্ড সপ্তাহে গেল, এটাই প্রশ্ন করেন। আপনি দেখবেন আবার পিছাবে এরা, আবার একটা ফাজলামি করবে, তা কেন আমরা করবে? আমরা আসলে রোজ ভাই প্রার্থনা করি বেগম জিয়া সুস্থ হয়ে উঠুন, কারণ এই মুহূর্তে আসলে ওনার অসুস্থতা বা ওনার ওনার ব্যাপারে যদি কোনো চূড়ান্ত কোনো খবর আমরা পাই, সেটা আমাদের মানে মানে আমাদের জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, যেটা আমি মনে করতেছি, আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত। তো ইউনূস সাহেবের আসলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? নির্বাচন না দেয়া, আরো লম্বা করা, আবার কিছু অনেক রকমের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, আর যেগুলো আপনিও শোনেন। তো এখন ধরেন তারেক সাহেবের এই যে ধরেন সিকিউরিটি ইস্যু, যেটা যে বিষয়টি একক নিয়ন্ত্রণাধীন নয়, এটার সমাধানের কি করণীয়? মানে এটা আসলে তো আর বছরের পর বছর চলতে পারে না, এটার জন্য কুইক একটা স্টপে তো আসতে হবে, কি হতে এটা পারে? এটা ধরেন অনেকেই বলবেন হয়তো যে তারেক সাহেবের উচিত এখন দেশে চলে আসা, যা থাকুক কপাল, এটা হয়তো অনেকেই বলবেন, তার প্রতি ভালোবাসা থেকেই বলবেন। কিন্তু একটা জিনিস কি, যে সকল রাজনৈতিক দল তারা যদি একসাথে নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে না থাকে এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতে শক্ত অবস্থানে না থাকে, তাহলে কি এটা সম্ভব? তাহলে কি বললেই উনি আসবেন? মনে হয় না। এবং হয়তো ওনাদের দৃষ্টিকোণ থেকে এটা উচিত হবে না, কারণ ওনারা অনেকগুলো এর মধ্যে ঘটনার মানে দিচ্ছেন। আপনি যত কিছুই বলেন এই উপমহাদেশে, বাংলাদেশের, আপনার দক্ষিণ এশিয়ায় আমরা পারিবারিক রাজনীতির এখন খুব সমালোচনা করছি, আবার যারা পারিবারিক রাজনীতির সমালোচনা করে আসছেন তারাই দেখা যাচ্ছে খুব উৎসাহীভাবে এখন খুব গালাগালি করছেন, তারেক রহমান কেন আসছেন না, কেন আসছেন না। তা আপনাদের হঠাৎ করে এত দরদ উঠলো কেন যে তারেক রহমান আসছেন না? আপনাদেরই তো চাচ্ছেন না পারিবারিক রাজনীতি, তারেক রহমান না আসলে তো আপনাদের খাইশই পূরণ হয়, আপনাদের সমস্ত কিছুই পূরণ হয়। তা আপনারা এখন বলছেন কিন্তু এর মধ্যে ডালমে কুচ কালা হয়, কিছু আছে, এরা বুঝে না। এই লোকগুলাই কিন্তু সুশীল, এই লোকগুলাই আলো তারার উন্মাদনায় আপনার এই যে এই বিরাজনীতিকরণের দিকে গিয়েছে বাংলাদেশে। আজকে বাংলাদেশের এই সংকটটা শুধু তারেক রহমানের নয়, এই সংকটটা জামাত ইসলামের, এই সংকটটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণ অধিকার পরিষদের, এনসিপি, সবাই, কমিউনিস্ট পার্টি, সবাই এই সংকটটা তৈরি করেছে কিন্তু এরকম হুজুগের মাধ্যমে, জজবার থেকে, ইগোর থেকে, হাইপ থেকে আমরা বিরাজনীতিকরণের দিকে গিয়েছি। কথায় কথায় না, সৎ মানুষ চাই, নিরপেক্ষ মানুষ চাই, আরে ভাই নিরপেক্ষ মানুষ, পরিবারতন্ত্র চাই না। আপনি যদি আপনি তো পরিবারতন্ত্র, আপনি জিয়াউর রহমানের ফ্যামিলিকে খাইয়ে ফেলছেন মোটামুটি। তো বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ বা বাংলাদেশের স্বাধীনতা সাধারণত পক্ষে আপনার একটা উচ্চকণ্ঠ শক্ত আপনার মানুষ দেখান, আমাকে দেখান। এখন তো সবাই বেগম জিয়ার জন্য অশ্রু বর্ষণ করছেন বা দোয়া করছেন। যখন বেগম জিয়ার মতো একজন মানুষ আপনি দেখান, উনি তো জিয়া ফ্যামিলির থেকে আসছেন, কষ্ট করে আসছেন, রাজনীতি করে আসছেন, রাজনীতি না করে তো আসেননি। তো এই যে হুজুগের কথাবার্তাগুলো আমরা বলি, তারপরে যেমন ধরেন জামাতের ব্যাপারে বলেন, 3বার কেন আপনার সভাপতি কি বলে আমির হলেন জামাতের শফিক সাহেব, এটা নিয়েও আপনাদের সহ্য হয় না, কারো কারো সহ্য হয় না। আরে ভাই, এই দলগুলা বিএনপি আর জামাত ইসলাম কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে 17টা বছর 16 বছর গেছে, আপনি এদেরকে একটুখানি সচল হইতে দেন, নির্বাচনটা হইতে দেন, এদেরকে আস্তে আস্তে রাজনৈতিকভাবে একটু পরিপক্ক হইতে দেন, সেটাও তো আমরা কেউ দিতে চাই না।
এগুলো তো আমাদেরকে দেখতে হবে। আর আর একটা জিনিস, আপনি একজন মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, আবেগপ্রবণ মানুষ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে হয়তো চাইতেই পারি যে তারেক রহমান এখন আসুক। আমিও হয়তো সেটা স্বপ্নে দেখি যে উনি আসুক, উনি এসে আবার বিএনপিটাকে চাঙ্গা করুক, দলটাকে হাল ধরুক, হাল ধরে উনি যেই অন্য দলের নেতারা যেগুলো করতে পারছেন না বা নিয়ন্ত্রণটা নিতে পারছে না, সেই নিয়ন্ত্রণটা নেক, ভালোভাবে একটা নির্বাচন হোক। হ্যাঁ, এটা আমরা চাইতে পারি, কিন্তু ওই যে আবারও বলি, তো পর্দার আড়ালে অনেকেই হয়তো চায় না। না, এই বিরোধ ভাই সেটা তো আছে, এবং পর্দার আড়ালে অনেকের সাথে হয়তো বিএনপিরও কেউ কেউ ইনভলভ আছে, যারা চাচ্ছে না তারেক রহমান সাহেব দেশে আসুক, যারা মনে করে যে তারেক রহমান সাহেব দেশে গেলে তাদের আধিপত্য খর্ব হবে, তাদের যেই একক ছত্র ব্যাপার আছে আর কি, সেটা নষ্ট হবে। সেটাও আমরা পাচ্ছি, এগুলো আমরা ধারাবাহিকভাবে হতে বিভিন্ন পারে। হ্যাঁ, হতে পারে। আলোচনায় আনবো। এবং আপনি যে কথাটি বললেন যে এক ধরনের আবেগের খেলা আমরা দেখছি, আবেগের খেলা চলছে, এবং ধরেন এই আবেগ ওই আবেগ পর্যন্তই আর কি। বেগম জিয়া যে 6 বছর জেলে বন্দী ছিল, ওই আবেগের কোনো বহিঃপ্রকাশ দেখি নাই। 111 এর সময় তারেক রহমান, বেগম জিয়ার কে যেভাবে অ্যারেস্ট করা হলো, জি। তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে যেভাবে নির্যাতন করা হলো, তাতেও কোনো আবেগের বহিঃপ্রকাশ দেখি নাই। আবার ধরেন জামাতের কথাও যদি বলি, ৫ জন নেতাকে ফাঁসি দিয়ে দেয়া ফাঁসি হলো। দেওয়া হবে। কোথায় ছিল নেতাকর্মীদের এত আবেগ? মানে কোথায় ছিল তারা? কি প্রতিরোধ তারা গড়ে তুলছেন বলেন? কেউ কিছু করে নাই। তো এখন জুলাই বিপ্লবে আমাদের ছাত্র জনতা, যেটি আপনি বললেন অসীম সাহসী যেভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছে, তারপরে এখন দেখা যাচ্ছে যে সবাই বাপের বেটা। সব দলই মানে বিশাল, বিশাল ক্ষমতা তাদের। হ্যাঁ, আমরা হ্যান করে ফেলবো। তোমরা কি করতে পারো আমরা দেখছি ভাই ১৬ বছরে তোমাদের তামাশা। এখন আসলে সব দল মিলে একটা ঐক্যের জায়গায় এসে আমার মনে হয় যে আ বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যে অনৈক্য দেখছি, মানে জুলাইয়ের ঐক্যটাই কিন্তু দেখেন ১৫ মাসের মধ্যে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা নিয়ে আপনার মন্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। না, এটা তো আমি বললামই যে আমরা সবাই ব্যর্থ হয়েছি ভাই। আপনি বলেন, এটা রাজনৈতিক দল বলেন, আমাদের বুদ্ধিজীবী শ্রেণী বলেন, আমাদের মিডিয়া বলেন, আমাদের মতো মানুষ বলেন, আমরা যারা এরকম কথাবার্তা বলি, আমরা সবাই ব্যর্থ। আমরা এই আমি আমি আপনার এবছর এপ্রিল মে মাসে আমি বাংলাদেশে এই জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল, যারা আহত হয়েছেন, এরকম হয়েছেন, বিভিন্ন জেলায় আমি এরকম মানে বাচ্চাদের সাথে, কয়েকশো বাচ্চাদের সাথে কথা বলেছি, তাদেরকে বোঝার চেষ্টা করেছি। আপনি বিশ্বাস করবেন না, আমার আমার মানে এত খারাপ লাগছিল, আবার খুব রাগও উঠে যাচ্ছিল যে এই বাচ্চাগুলার এই ট্রমা থেকে বের করার জন্য আমরা কেউ কোনো চিন্তা করিনি। আমরা, হ্যাঁ, আমরা দোষ দিচ্ছি তাদেরকে, তারা ইয়াং ছেলে পেলে বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা বলে ফেলে, একজনে ক্ষেপে যায় আর একটা কথা বলে ফেলে। আমরা যে এত বয়স হয়েছে, আমরা যে এত পরিপক্ক হয়েছি, এতদিন সাংবাদিকতা করেছি, কেউ কেউ বুদ্ধিজীবী, আমরাই কি খুব পরিপক্ক কথাবার্তা বলি? আমরাও তো বলি না। তো এই বাচ্চাগুলার যে এত বড় ট্রমার মধ্যে দিয়ে আসছে, গুলির সামনে দিয়ে আসছে, তাদের কি আমরা কেজন কয়জন কি করলাম? বড় বড় কথা বলেছি সব, এ সরকারও এরকম কোনো কিছু করে নাই। আমি এমন ছেলেও ভাই পেয়েছি। আপনি তো কয়েকশো ছেলেপেলের কথা বলছেন পুরো বাংলাদেশে, যারা জুলাই বিপ্লবে যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, যারা অন্ধ হয়ে গেছে। ২২-২৩ বছরের যে ছেলেটা হঠাৎ করে চোখ অন্ধকার হয়ে গেল। তাদের মেন্টাল ট্রমার নিরসনে কি আমরা কোনো উদ্যোগ নিয়েছি? নাকি আমি সেটাই তো বললাম ভাই, যে এগুলোর জন্য আমরা সবাই এই বাচ্চাগুলোর মাথা সবসময় গরম করে ফেলেছি, আমরা তাদেরকে ব্যবহার করতে চেয়েছি। আচ্ছা, যখন এনসিপিটা তাদের একটা ফোরাম তৈরি হলো, আচ্ছা, এদেরকে যারা গাইড করছিল বিভিন্ন জন আপনি দেখেন, তারাও কিন্তু এদের মাথা গরম করে দিচ্ছিল, কেউ কিন্তু এর সহযোগিতায় আসে নাই। আপনি যদি সহযোগিতা আসা কথা দরকার ছিল, আর সরকারেরও উচিত ছিল যে এই বাচ্চাগুলো যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছেন, এটা ডক্টর ইউনূসই করুন বা যেই করুন, তাদেরকে আপনার যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, পরিস্থিতি বলতে কি বোঝায়, কৌশলগত পরিস্থিতি কি বোঝায়, আমাদের আঞ্চলিক পরিস্থিতি কি, আমাদের অর্থনীতি কি, পররাষ্ট্রনীতি কি, এই বিষয়গুলোতে কিছু কিছু প্রশিক্ষণ দেওয়া, কিছু কিছু ধারণা দেওয়া ভালো ভালো লোকদের মাধ্যমে, এবং তাদেরকে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু এরা আমাদের প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক। আপনি যদি দেশপ্রেমের কথা বলেন, এদের থেকে বড় দেশপ্রেমিক আমাদের রাজনৈতিক দলেরা এখনো হননি। সরি টু সে দ্যাট, আমিও হইনি, আমরাও হইনি। এই বাচ্চাগুলো যা করেছে, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 5.5 বছর, সুতরাং আমি তো আর মুক্তিযুদ্ধ করিনি, আমি আমার দেশপ্রেমের কথা বলতে পারবো না। তো সুতরাং এই বাচ্চাগুলাকে আমাদেরকে সেইভাবে লালন পালন আমরা করিনি। এখন আমরা কি দেখছি? এখন এই বাচ্চাগুলোকে দেখছি বিক্ষিপ্ত অবস্থায়। আজকে বিএনপির সাথে এর গন্ডগোল হচ্ছে, কালকে জামাতের সাথে হচ্ছে, এইখানে এটা হচ্ছে, সেইখানে ওটা হচ্ছে, এরাও বেশি কথা বলে ফেলছে, এবং এটাই ছিল স্বাভাবিক। তবে একটা জিনিস আমরা স্বীকার করব, আপনি দেখেন বেগম জিয়া অসুস্থ হওয়ার পরে আপনার এই যে হাসনাত আব্দুল্লাহ বলেন, এরা গিয়েছে, সকল দলের লোকজন গিয়েছে, এমনকি জাতীয় পার্টির নেতারাও সেখানে গিয়েছে। এই বাচ্চাগুলা কিন্তু আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জয়লাভ করেছে, তারা
ডাকসু থেকে একটা বিবৃতি দিয়েছে। আবার সাদিক, ও তো শিবিরের ছেলে, ও কিন্তু আপনার মোনাজাত করেছে। এখন ধরেন ফেসবুকে মারামারি করতেছে শিবিরের ছেলেপেলেরা ছাত্রদলের ছেলেপেলেদের সাথে, ছাত্রদল শিবিরের ছেলেপেলেদের সাথে, ওইটা আছে ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু এরা বেগম জিয়ার জন্য দোয়া করেছে। এবং এই যে ইয়াং ছেলেপেলেগুলো এনসিপির, এরাও গিয়েছে, এরা বিভিন্ন রকমের, এই তাসনিম যারা বলেন, এরা ওরা বিবৃতি দিচ্ছে, কথা বলছে, দোয়া করছে, এই জিনিসগুলো ভালো। আমাদের উচিত ছিল এদেরকে যদি আমরা একটু ভালোভাবে নার্চার করতে পারতাম, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমাদের দেশের খুব ভালো হতো। সেটা আমরা ঠিকমতো করতে পারিনি। না, হুম, ওইটাই এখন দেখা যাক সময় কি বলে। তবে জি, জনাব আবুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। নিশ্চয়ই আমরা রাইট ভাই, ভবিষ্যতে আবারও কথা বলবো। আহ, প্রণব আপনাকে ভাই। আবারও আমরা পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলকে, সকল দর্শককে শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। তারেক রহমান আহ, একক নিয়ন্ত্রণাধীন নয়, তার বাংলাদেশের ফেরার ব্যাপারটা এটি মোটামুটি সাংবাদিক বিশ্লেষক, তথ্য বিশ্লেষক, সাবেক সেনা কর্মকর্তা আবু রুস্ত তার মতো করে ব্যাখ্যা করলে নিশ্চয়ই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেক জটিল। এই আহ, ভূ মানে কি বলবো, সাউথ এশিয়াকে কেন্দ্র করে যেই বৈশ্বিক যে রাজনীতি, সবকিছু মিলিয়ে অনেক জটিল পরিস্থিতি। বিশেষত ভারত যে আহত হয়েছে 5ই আগস্টে, ভারতের যেই সাম্রাজ্য নষ্ট হয়ে গেছে, সেই সাম্রাজ্য তারা ফিরে পাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। ইতিমধ্যে সেখানে পলাতক হাসিনার বিভিন্ন বক্তব্য বা তার দলের বিভিন্ন কার্যক্রমে আপনারা নিশ্চয়ই সেটি টের পাচ্ছেন। তো আমার মনে হয় যে তারেক রহমান সাহেব যখনই নিরাপদ বোধ করবেন তখনই তিনি দেশে ফিরবেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দল, তার মধ্যে বিএনপি প্রধানতম রাজনৈতিক দল। আমরা চাই যে তিনি আহ, নিরাপদ থাকুন, নিরাপদে তার সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে তিনি ফিরে আসুন। এটি আমরা প্রত্যাশা করি। পাশাপাশি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, আমরা সে প্রত্যাশা করি। কারণ বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জন্য বেগম জিয়ার বেঁচে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জাতীয় অভিভাবক বলতে কেউ নেই। বেগম জিয়া তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যেই তার যে অবস্থান বাংলাদেশের মানুষের কাছে তৈরি করেছেন, এই সংকটকালীন মুহূর্তে আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যেন আরো দীর্ঘায়ু হন। বাংলাদেশের গণতন্ত্র আহ, পূর্ণ প্রতিষ্ঠা তিনি যেন দেখে যেতে পারেন। দর্শক, এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।